ডাল্টনের পরমাণুবাদ আর ও গেলুসাকের যদি আমার স্পেলিংগুলো লিখতে বুঝতে অসুবিধা হয় লেখাগুলো, তাহলে আমি যেটা বলি সেটা শুনে নাও ভালো করে, ঠিক আছে? আর নিজে সেটা লেখো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, ঠিক আছে? ডাল্টনের পরমাণুবাদ আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে সম্মিলিত করে কোন বিজ্ঞানী? সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, কি বললাম? বার্জেলিয়াস, ঠিক আছে? ইংলিশ নামটা আমি লিখে দিচ্ছি। বার্জেলিয়াসের স্পেলিংটা হচ্ছে BERZELIUS, বার্জেলিয়াস। কি করেন তিনি? একটি সূত্র প্রমাণ করেন, যেটা তিনি কি করেন? এই দুটো সূত্রের মধ্যে সমবায় করার চেষ্টা করেন, ঠিক আছে? ডাল্টনের পরমাণুবাদের সূত্রগুলো যেগুলো ছিল আর গ্যাস আয়তনের সূত্র মিলিত করেন। তার স্টার্ট প্রকল্পটা কি, বা তার বার্জেলিয়াসের যে প্রকল্প, সেই প্রকল্পটা হচ্ছে একই চাপ ও উষ্ণতায় একই সমান সংখ্যক সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। কি বললাম? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। এটা হচ্ছে বার্জেলিয়াসের প্রকল্প। এবার ধরা যাক বার্জেলিয়াসের প্রকল্পের ত্রুটিটা কি? এবারটা হচ্ছে, যখন বার্জেলিয়াস এই প্রকল্প উল্লেখ করেন তখন পরমাণু কিন্তু অবিভাজ্য, ঠিক আছে? আর ডাল্টনের মত অনুযায়ী আর গেলুসাকের মত অনুযায়ী সেখানে সমান চাপ, একই চাপ উষ্ণতায় সমান, যতগুলো গ্যাসীয় বিক্রিয়কগুলোর মধ্যে তাদের সরল সমমতে যুক্ত হবে। তো তাই অনুযায়ী যদি এক আয়তন হাইড্রোজেন, ঠিক আছে, আর যদি এক আয়তন ক্লোরিন, ঠিক আছে, যদি যুক্ত হয়, তাহলে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে 2 আয়তন পাবো। 2 আয়তন HCl গ্যাস বা HCl পাবো, তাই হওয়ার কথা। ক্লিয়ার? কিন্তু আমরা যেটা পাই, কিন্তু বাস্তবে দেখা যায় যে এক আয়তন হাইড্রোজেন আর এক আয়তন ক্লোরিন মিলে কত আয়তন পাওয়া যাচ্ছে? 1 আয়তন, অর্থাৎ H+Cl এটা মিলে যেটা পাওয়া যাচ্ছে HCl পাওয়া যাচ্ছে, 1 আয়তন HCl পাওয়া যায়। তাহলে বার্জেলিয়াসের মত অনুযায়ী 2 আয়তন পাওয়ার কথা দরকার ছিল, সেটা পাওয়া যায় না। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে 2 আয়তনের জায়গায় যদি 1 আয়তন পেতে হয়, তাহলে হিসাব মতো হাফ আয়তন H আর হাইড্রোজেন আর হাফ আয়তন ক্লোরিন। এবার আয়তন বলতে তো তার মানে কি বোঝায়? তখনকার দিনে আয়তন বলতে কি বোঝাবে? তার মানে 1 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড। এখন হাফ আয়তন বলতে কি বোঝাবে? এখানে আয়তন অর্থাৎ যেটা বলা হচ্ছে হাফ, 1 পরমাণু। এখানেও তাই, 1 পরমাণু। ওকে, তাহলে এবার সেই অনুযায়ী হাফ, তার মানে এবার হাফ আর হাফ পরমাণু ব্যাপারটা হচ্ছে, হাফ পরমাণু যখনই কথাটা উল্লেখ আসলো তখন কথাটা হচ্ছে হাফ পরমাণু তো হতে পারে না, কারণ পরমাণু হচ্ছে অবিভাজ্য তখনকার মত অনুযায়ী, অবিভাজ্য, ঠিক আছে? পরমাণু হচ্ছে অবিভাজ্য তখনকার মত, কারণ ডাল্টনের মত অনুযায়ী তখন পরমাণুকে ভাঙা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি হাফ আয়তন হাফ পরমাণু যেই চলে আসলো, তাহলে পরমাণু ভগ্নাংশ হয়ে গেল, বিভাজ্য হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বার্জেলিয়াসের প্রকল্পের ত্রুটি উল্লেখ করতে পারি। অর্থাৎ বার্জেলিয়াস আদতে যেটা চেয়েছিলেন যে ডাল্টন আর গেলুসাকের সূত্রে সমন্বয় সৃষ্টি করতে, সেটা তিনি ব্যর্থ হলেন। এবার ঠিক বার্জেলিয়াসের পরবর্তী একটি বিজ্ঞানী, ইতালীয় বিজ্ঞানী, কি বললাম?
এটি ইতালীয় বিজ্ঞানী, নামটা হচ্ছে অ্যামেদিও অ্যাভোগাড্রো। মানে অ্যাভোগাড্রো যে আমরা বলি তার পুরো নাম হচ্ছে অ্যামেদিও অ্যাভোগাড্রো। ঠিক আছে, অ্যামেদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম কি করেন? সর্বপ্রথম পরমাণুর অণুর সম্বন্ধে আলোচনা করেন। অণু, ঠিক আছে, পদার্থের গঠনের সর্বপ্রথম অণুর সম্বন্ধে আলোচনা করেন, অর্থাৎ অণুর কথা প্রবর্তন করেন। ঠিক আছে, মনে থাকবে। এই তিনি কি বলেন যে তিনি সেম যা তিনি ভার্জিলিয়াসের প্রকল্প ছিল সেটাকেই ঠিক রাখেন, কিন্তু তিনি শুধুমাত্র পরমাণুর জায়গায় অণু কথাটা উল্লেখ করে থাকেন। তার জন্য এটাকে অনেক সময় মলিকুলার থিওরি, মানে অ্যাভোগাড্রো যে প্রকল্প, মানে অ্যাভোগাড্রো তিনি যে বক্তব্য লিখেছিলেন সেটা অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোর থিওরি। তার মতে পদার্থে পরমাণু ছাড়াও এক প্রকার অণু বর্তমান, এক প্রকার ক্ষুদ্র কণা অস্তিত্ব আছে। ক্ষুদ্র কণা অস্তিত্ব আছে। সেই ক্ষুদ্র কণাটা কি? সেটি হলো অণু, যা ইংরেজিতে বলা হয় বা মলিকিউল। ঠিক আছে, এটা ইংলিশটা হচ্ছে MO স্মল লেটারে MOLECULE, মলিকুল। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে মলিকুল। এই যে তিনি যে ধারণা দেন সেই তাকে বলা হয় অনুবাদ তত্ত্ব। তিনি যেখানে এই ধারণাগুলো উল্লেখ করেন, অর্থাৎ মলিকুলার থিওরি। মনে থাকবে, যেমন ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব, ঠিক আছে, অ্যাটমিক থিওরি, সেরকমই মলিকুলার থিওরি হচ্ছে অ্যাভোগাড্রোর। মনে থাকবে। তিনি কি বলেন যে পদার্থে দু ধরনের অতি ক্ষুদ্র অনাবর্তমান থাকে। একটা হচ্ছে ডাল্টনের মতো পরমাণু, আর অপর প্রকার হচ্ছে অণু। ঠিক আছে, এই দু ধরনের। এবার অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্সটা কি? অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। অণু কি হতে পারে? অণু মৌল বা যৌগিক, মানে মৌল বা যৌগিক ক্ষুদ্রতম কণার মধ্যে থাকতে পারে। মানে এটা অণু যে পদার্থ সেটা হচ্ছে মৌলিক পদার্থ থেকে তৈরি হতে পারে, মৌলিক বা যৌগিক দুটি পণ্য মধ্যে অবস্থান হতে পারে। ঠিক আছে, তার মধ্যে কি হয়? পদার্থের সমস্ত ধর্ম স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীনভাবে অবস্থান করে। মনে থাকবে, পদার্থের যার মধ্যে যাবতীয় ধর্ম বর্তমান থাকে। ঠিক আছে, পদার্থের সব ধর্ম বর্তমান থাকে, যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান। ঠিক আছে, আচ্ছা, পরমাণু কি? তাহলে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার অস্তিত্ব স্বাধীন নাও থাকতে পারে, মানে স্বাধীন অস্তিত্ব নাও থাকতে পারে। এখানে ডিফারেন্স কি? পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু পরুর স্বাধীন অস্তিত্ব থাকবে। অণু কয় প্রকার? অণু দু প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক পদার্থের পরমাণু, মানে মৌলিক পরমাণু নিয়ে গঠিত হয় মৌলিক অণু। একই মৌলের পরমাণু দিয়ে মৌলিক অণু গঠিত, মৌলিক অণু তৈরি হয়।
মনে থাকবে। আর যৌগিক অণু কিভাবে তৈরি হয়? যৌগিক অণু হচ্ছে যৌগের অণু, মানে বিভিন্ন মৌলের, অ্যাকচুয়ালি বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় যৌগিক অণু। মনে থাকবে, যৌগিক অণু। ওকে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না, ঠিক আছে, তখনকার মত অনুযায়ী। আচ্ছা, কিন্তু অণু বিভাজ্য, অর্থাৎ অণুকে ভাঙা যায়। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি বলেই দিচ্ছেন যে অণুকে ভাঙা যায়, ঠিক আছে। আর রাসায়নিক বিক্রিয়া কারা অংশগ্রহণ করে? রাসায়নিক বিক্রিয়া পরমাণু সৃষ্টি হয়, পরমাণু অংশগ্রহণ করে, ঠিক আছে। কিন্তু অণু হচ্ছে, মানে পরমাণু সৃষ্টি করে সেটা হচ্ছে অণু তৈরি হয় আদতে, ঠিক আছে। বা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কারা? পরমাণুরা, ঠিক আছে। কিন্তু এই ধারণাও পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়, কারণ হচ্ছে পরমাণুরা অংশগ্রহণ করে না। পরবর্তীকালে আমরা জানা গেছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে ইলেকট্রন, পরমাণু ভাঙা বিভাজ্য, ঠিক আছে। তো তখনকার মত অনুযায়ী এটা অবিভাজ্য তখন ছিল না, পরমাণু অবিভাজ্য হিসেবে রূপে গণ্য করা হতো। এবার তো দেখা যাক কোনগুলো মৌলিক অণু, কোনগুলো যৌগিক অণু। তা মৌলিক অণুর কতগুলো উদাহরণ হলো, সাপোজ হাইড্রোজেন, কি বললাম? হাইড্রোজেন, যেমন H2, ওকে, হাইড্রোজেন। তো সিমিলারলি অক্সিজেন, O2, ঠিক আছে। মানে ক্লোরিন, আচ্ছা, Cl2, ঠিক আছে, ইত্যাদি। এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ H2, O2, ক্লোরিন, Cl2, তারপর নাইট্রোজেন, আর লিখছি না, N2, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এগুলো কি প্রত্যেকটা দেখো দুটো করে ক্লোরিন পরমাণু নিয়ে গঠিত হয়েছে একটা ক্লোরিন অণু, ঠিক আছে। এটাকে বলেছে ক্লোরিন অণু, মানে ক্লোরিন অণু, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু। আর যদি পরমাণু বলতাম তাহলে শুধু একটা ও লিখতাম, অক্সিজেন। যদি অণু দেখাবো তখন সেটা অণু, ওই O2, ঠিক আছে। এবার দুই বলেই কি অণু, এরম নয়, কারণ দুটো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়, ঠিক আছে। এবার হতেই পারে ধরো কিছু কিছু অণু একটি মাত্র পরমাণু নিয়ে গঠিত, এগুলো হচ্ছে প্রত্যেকটা দ্বিপরমাণুক। কেন দ্বিপরমাণুক বলা হয়? কারণ দুটি করে পরমাণু নিয়ে এগুলো গঠিত হয়, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল? এগুলো হচ্ছে দ্বিপরমাণুক, কারণ দুটো করে পরমাণু নিয়ে গঠিত। এবার ধরো কিছু এক পরমাণুক, অর্থাৎ যেগুলো একটা করে পরমাণু নিয়ে গঠিত, যেমন ধরো হিলিয়াম, তারপরে নিয়ন, ঠিক আছে। তারপরে ধরো আর্গন, কার্বন, ঠিক আছে, যেমন ধরো কার্বন, অনলি সি, কার্বন। তারপরে ধরো সিলিকন, ঠিক আছে। এরকম অনেক উদাহরণ আছে, SI, সিলিকন। এগুলো প্রত্যেকটা কি এক পরমাণুক। কি বললাম? এক পরমাণুক, মানে হচ্ছে কি একটি করে পরমাণু নিয়ে গঠিত হয় এরা। দেখো এরা তাহলে একটা অণু, ওটাই পরমাণু, ওটাই অণু, ঠিক আছে, এই নিয়ে গঠিত হয়। নেক্সট হচ্ছে যৌগিক অণু, কিছু উদাহরণ বলি। যৌগিক অণু কি কি? যৌগিক অণু যেমন ধরো যৌগিক অণু কতগুলো হচ্ছে গিয়ে HCl ফার্স্ট, ঠিক আছে। তারপরে তোমার ধরো H2O, জল, ঠিক আছে। তারপরে সালফিউরিক অ্যাসিড, সাপোজ H2SO4, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন মৌল। এখানে কি একটা হাইড্রোজেন আর Cl, একটা ক্লোরিন অণু। এখানে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, ঠিক আছে। এখানে দুটো হাইড্রোজেন, একটা সালফার, চারটে অক্সিজেন, ঠিক আছে, ইত্যাদি নিয়ে গঠিত হয়েছে। এরকম দুই বা তার বেশিও থাকতে পারে। তাহলে এগুলো কি যৌগিক অণুর মধ্যে পড়বে, মনে থাকবে। আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি? প্রথমে কথা প্রকল্পটা বলি, হয়ে গেল। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রকল্প। তাহলে প্রকল্পটা কি?
কার প্রকল্প মনে রাখতে হবে, এটা বার্জিলিয়াসের না, এটা অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি বলছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসেই, সেটা মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, ঠিক আছে, সমান সংখ্যক অণু বর্তমান। কি বললাম, সমান সংখ্যক অণু বর্তমান, এটাই হচ্ছে আমার অ্যাভোগাড্রোর প্রকল্প। এটা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। অণুকে সবসময় মলিকুল বলা হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই 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 বিবৃতিটির একটু বিবৃতি বলছি, সেটা হচ্ছে কি, একই চাপ ও একই উষ্ণতার সম সংখ্যক অণুবিশিষ্ট সমস্ত গ্যাস সমান আয়তন দখল করে। ঘুরিয়ে বললে, সম আয়তনের জায়গায় সম সংখ্যক অণু করে দাও, বিশিষ্ট সমস্ত গ্যাসের সম আয়তন দখল করে, উল্টো হয়ে বললে, ঠিক আছে। তো যাই হোক, এই অ্যাভোগাড্রোর প্রকল্পের একটা বাধ্যবাধকতা আছে, ঠিক আছে। সেই বাধ্যবাধকতা কি, বাধ্যবাধকতা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। কোনো কঠিন প্রযোজ্য, তারই কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মনে থাকবে।